এবারের বিশ্বকাপটা মানুষ বিতর্কের জন্য সব থেকে বেশি মনে রাখবে। চলতি আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স বনাম মরক্কো। প্রশ্ন হলো, এই ম্যাচও কি বিতর্ক থেকে মোটেও মুক্ত আছে? একদমই তা নয়। তার কারণ এই ম্যাচের যে কজন ম্যাচ অফিসিয়াল রয়েছেন প্রত্যেকেই আর্জেন্টাইন, এবং এটা নিয়েই অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছে। কেন এত সবগুলো রেফারি আর্জেন্টাইন, সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। একই সাথে এই ম্যাচ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করা দরকার। এজন্যই প্রশ্নটা এখানে অনেক বড় যে ফিফা তুমি কার, মরক্কোর নাকি ফ্রান্সের? প্রথমে আপনি দুই দলের কম্বিনেশনের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কারভাবে যোগ্য দল হিসেবে তারা এসেছে। কিন্তু এত সুন্দর ফুটবল খেলার পরেও বিতর্ক যখন পেছনে লেগে যায় বা বিতর্কের একটা আভাস যখন অগ্রিম পাওয়া যায়, তখন আসলে দুঃখটা অনেক বেশি থেকে যায়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই যে যেমন ধরুন, বিশ্বকাপের চলতি আসরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যা যা হয়েছে সেটা কে অস্বীকার করবে বলেন? বিতর্কের সূচনাটা যদি আপনি ইরানকে দিয়ে বলেন, তাহলে শেষটা এসে ঠেকবে মিশরের সাথে। এখন এই মিশরের পরে এখন বাকি আছে মরক্কো। মরক্কোর সাথে কি এই একই কাজ করবে ফিফা, বা যেগুলো করা হচ্ছে সেটাই কি করা হবে, নাকি সুযোগ বুঝে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে সরিয়ে দেওয়া হবে বা সুবিধা দেওয়া হবে? এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কোনোটাই আপনি বিতর্ক থেকে মুক্ত করতে পারবেন না। শুরুতেই রেফারির যে আলোচনাটা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমার জানার ভুলও থাকতে পারে, তবে যতটুকু মনে হয় যে একটা ম্যাচ পরিচালনা করতে যতগুলো রেফারির প্রয়োজন হয়, সেই রেফারিগুলো একটা দেশেরই হবে এমনটা আসলে ঘটেনি। যদি ঘটে থাকে বা আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর এই জন্যই প্রশ্নটা উঠেছে যে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে সবগুলো রেফারি কেন আর্জেন্টাইন। আর এই জন্যই আপনাকে একটা বিষয় সবার আগে ক্লিয়ার করে নিতে চাই যে আসলে ফিফার রুলস বা নিয়মটা কি বলে রেফারি নিয়োগের ক্ষেত্রে। প্রথমত একটা ব্যাপার একেবারেই পরিষ্কার, সেটা হলো যেই দুই দেশ মাঠে নামবে বা খেলতে নামবে, এই দুই দেশের কোনো রেফারি ম্যাচ অফিসিয়ালস এই ম্যাচের দায়িত্ব পাবেন না। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে রেফারি যারা আসবেন তারা ভিন্ন একটা দেশের হতে হবে। প্রশ্নটা এখানে তাহলে কেন আর্জেন্টাইন? দেখুন, একটা বিষয় একেবারে পরিষ্কার, বা আপনারা যারা কম বেশি খবরাখবর রাখেন তারা জেনে থাকবেন যে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যে রেফারিরা থেকে থাকেন তাদেরকে আসলে কখনো কখনো একই দেশের 3 জন থাকে, একই দেশের 2 জন থাকে, আবার কখনো কখনো মেইন যে রেফারি তিনি থাকেন এক দেশের, বাকিটা থাকেন আর এক দেশের। এই যে একই দেশের বিভিন্ন রেফারিকে এক করা হয়, এটার মেইন যে সূত্রটা হলো যোগাযোগ, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ভাষাগত ব্যাপারগুলো যেন মিল থাকে, যে কারণে একটু সুবিধা হয়। এই সুবিধার দিক বিবেচনা করে তাদেরকে কম বেশি রাখা হয়। এটা উয়েফাতেও হয়েছে, ফিফাতেও এটা হয়, এটা নতুন কিছু না। কিন্তু প্রশ্নটা আসলে থেকে যায় যে ফিফা এই বিশ্বকাপে যেই পরিমাণ বিতর্কের জন্ম দিয়েছে, সেই বিতর্কের জায়গায় প্রথম যে কারণ, সেটা প্রথম নাম্বার যে জায়গাটা, সেটা হলো মুসলিম দেশের বিরুদ্ধে বা যারা খেলতে আসছে তাদের বিরুদ্ধে যেই ধরনের আচরণ করেছে, সেটা কি আসলে আবার পুনরায় হবে কিনা, এটা যেমন একটা প্রশ্ন। আবার ফ্রান্সকে ফাইনালে তুলতে না দেওয়ার জন্যই কি আর্জেন্টিনার এই রেফারিদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে? দেখুন, দুটোই আসলে ভ্যালিড কোশ্চেন, এবং এই ধরনের সন্দেহটা ওঠাটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে যে আসলে কি হয়। উভয় দলকে ফ্রেশ ফুটবল খেলতে হবে এবং সব ধরনের বিতর্কের বাইরে গিয়ে অবশ্যই ম্যাচটা জয় নিশ্চিত করতে হবে। এবার আসেন দুই দলের সমন্বয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। মরক্কোর কথা যদি বলি, তাহলে একটা পরিষ্কার বার্তা, তারা একটা জিনিস সবাইকেই ক্লিয়ার করে দিতে চেয়েছে যে দুনিয়া এদিক সেদিক যা হয় হোক, আমরা আসলে আমাদের ন্যাচারাল ফুটবলটা মন প্রাণ দিয়ে খেলতে চাই। কেন আসলে এই চিন্তাটা বা এই ধরনের বার্তাটা তারা দিল? যদি এটা আপনি বুঝতে চান, তাহলে আপনাকে সবার আগে একটা বিষয় বুঝতে হবে, গত আসরটা তারা যেভাবে খেলেছিল আর এই আসরটা তারা কেমন খেলছে, আপনি এইটাকে যদি একটু করেন, তাহলে অনেক কিছু বুঝে আসবে। দেখুন, এই বিশ্বকাপের ঠিক কিছুদিন আগে মরক্কোর কোচ পরিবর্তন হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে নতুন কোচ যিনি আসেন, তিনি এসে তার ফরমেশন, তার প্র্যাকটিস, তার মেধা, তার প্লেয়ারদের সাথে তার সম্পর্ক, বন্ডিং, এই প্রত্যেকটা জিনিস সেট করতে একটু সময় লাগে। স্বাভাবিকভাবে অন্যান্য দেশে যেটা হয় সেটাই তো হওয়ার কথা, কিন্তু মরক্কো এই জায়গাটা একেবারেই ভিন্ন। কোচ যেই আসুক না কেন, আমরা আমাদের সুন্দর ফুটবলটা বা ন্যাচারাল ফুটবলটা খেলতে চাই। অন্য কেউ আসলে কেমন করবে সেই আলাপ পরে। এখন যিনি আছেন নতুন করে এসে এই
মরক্কোর রিদমটাকে ঠিক রেখেছেন, মরক্কোর যে পজিশন বেসড ফুটবল সেটাকে ঠিক রেখেছেন। তারা যেভাবে ছোট ছোট পাসে এরপরে প্রতিপক্ষের দিকে এগিয়ে যায়, যখন ডিফেন্ড করার প্রয়োজন হয় তখন ডিফেন্ড করে, যখন মিডফিল্ড ব্লক করতে হয় তখন সেটা করে, এবং যখন অ্যাটাকিংয়ে যেতে হয় তখন সেটাও করে। এই প্রত্যেকটা জিনিস যখন একটা দল স্মুথলি করতে পারে তখন তাদের খেলাটা সুন্দর হয়। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনারা নিশ্চয়ই মরক্কোর খেলাটা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এনজয় করেছেন। তাহলে বোঝা যায় যে এই ম্যাচ মরক্কো মোটেও সহজ প্রতিপক্ষ হবে না ফ্রান্সের জন্য, এবং ফ্রান্সের এই জায়গাটা আরও ভালোভাবে জেনে নিতে হবে যে পুরো টুর্নামেন্ট আসলে আমরা যেভাবে খেলে এসেছি, এইবার পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে একটা ভালো সমন্বয় বা একটা শক্তিধর দলের বিপক্ষে আমাদের খেলতে হচ্ছে। একজন ফ্রান্সের সাপোর্টার হিসেবে আপনি এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার, যে ফ্রান্সের বিপক্ষে যদি সিদ্ধান্ত যায় তাহলে কি ফিফার এই কারসাজি আবারও প্রমাণিত হবে যে ফাইনালে যেন শক্ত কোনো প্রতিপক্ষ না থাকে সেটার জন্য করা হচ্ছে। দেখুন, এটা যখন ম্যাচ শেষ হবে তখন বলা যাবে, আগে তো এইভাবে কিছু বলা যায় না। যে কারণে দুই দলকেই ফ্রেশ ফুটবল, একই সাথে বিতর্কমুক্ত ফুটবল খেলে নিজেদের জয়টাকে নিশ্চিত করতে হবে। ফ্রান্সের যে স্কোয়াড ডেপথ, ফ্রান্সের যেই বর্তমান পরিস্থিতি, দিদিয়ার দেশমের সাথে খেলোয়াড়দের যে সমন্বয় এবং সম্পর্কটা যেভাবে বিল্ড আপ হয়েছে সেটাই তো আসলে মাঠের ফুটবলে দেখা যাচ্ছে। কিলিয়ান এমবাপে ওয়ান ম্যান আর্মির মতোই তো আগাচ্ছেন, কিন্তু অন্যান্য সদস্যরা কি মোটেও পিছিয়ে আছেন? একদমই তা নয়। তার মানে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা বাংলাদেশের ভক্তদের জন্য বলেন বা বিশ্ব ফুটবলে যারা খেলা দেখেন, ফুটবল প্রেমী, তাদের জন্য একটা অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। তবে ভয়ের কারণ ওই একটাই, ফিফা তুমি কার, মরক্কোর নাকি ফ্রান্সের? কি হতে যাচ্ছে, কি হবে, আপনার মনের মধ্যে কি কি ঘুরছে সেটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।